হ্যালো 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 হ্যালো। আজকে আমাদের ক্লাসের যে ফার্স্ট দিন, আজকে আমাদের একাডেমির এই ক্লাসের যে ফার্স্ট দিন, এটাকে আমরা খুব ভালোভাবে এই ক্লাসটাকে আমরা একটা ব্যাচে পরিণত করতে চাই। এটা আমরা একটা ইউটিউব থেকে শুরু করছি আজকে। এর আগেও আমাদের অনেক ভিডিও ইউটিউবে আছে, যদি পারো দেখে নিও। ওখানে ক্লাস 10-এর ওপর অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রমাণ, ফিজিক্যাল সায়েন্সে, লাইফ সায়েন্সে অনেক কিছু ভিডিও ছাড়া আছে। যদি মানে সেই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা আমরা এই ব্যাচটাকে আমরা শুধু ক্লাস 10-এর উপরই আমরা গুরুত্ব দেবো। এর পাশাপাশি আমরা ক্লাস 9-এর জন্য ব্যাচ আনবো। তার পাশাপাশি আমরা ক্লাস 11-12 সব কিছুর জন্য ব্যাচ আনবো। তার আগে আমরা ক্লাস 10-এর জন্য ফার্স্ট ব্যাচ আমরা শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দিয়ে শুরু করব। আমি সম্পূর্ণ সায়েন্স গ্রুপটা আমি সামলাবো। আমি সায়েন্স গ্রুপটাতে সম্পূর্ণ ঠিকঠাক আছি। সায়েন্স গ্রুপটা আমি সামলাবো। আমাদের ইংলিশের টিচার আছে, বাংলার টিচার আছে, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু টিচার আছে। বাট এই ব্যাচটা তোমাদের জন্য, সায়েন্সের জন্য, এই শুধু এই আমার দিকটা আমি সায়েন্স দিকটা সামলাবো। আরও সমস্ত ক্লাস আছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, বেশি কথা বলবো না, ডাইরেক্ট টপিকে ঢুকে যাব। আজকে আমাদের টপিক হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাপ, 4 নম্বরের চ্যাপ্টার তাপের। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে তাপটা কি। মানে তাপ কি? তাপ একটা অবস্থা যেখান থেকে একটা উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুর দিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে তাপ, একদম প্রাথমিক ধারণা তাপের। তাপে অনেক কিছু টার্ম আছে, লিন তাপ, অনেক টার্ম আছে, ঘনীভবন, তারপর হচ্ছে বাষ্পীভবন, সমস্ত কিছু ক্ষেত্রে সমস্ত টার্ম আমাদের হিটের সঙ্গে যুক্ত। বাট আমাদের এইখানে ক্লাস 9-এ যেটা আছে তাপের ঘটনা সমূহ, সেখানে কিন্তু আমাদের এই টপিকগুলো নেই। আমি এই টপিকগুলোর নাম বললাম, এখানে আমাদের আছে কি কি আছে দেখে নিই আমরা। আমাদের ক্লাস 10-এর মধ্যে কি কি টপিক আছে এই ফিজিক্যাল হিট চ্যাপ্টারটা। সো আমি এটা মুছে দিচ্ছি। আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ যেটা তাপীয় প্রসারণ যেটাকে বোঝায় সেটা হলো তাপীয় প্রসারণ। কঠিন বস্তুর ক্ষেত্রে তাপীয় প্রসারণ আছে। আমি এখন যে সমস্ত জিনিসগুলো লিখবো আমি কঠিন বস্তুর ক্ষেত্রে লিখছি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন, এই সমস্ত কটা জিনিস শুধু কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তোমরা বলবে যে স্যার তাহলে বাকিগুলো কি প্রযোজ্য হয় না? হ্যাঁ, এখানে তিনটের উপর বেস করে দেওয়া আছে। কঠিন, তরল, গ্যাস, তিনটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এই চ্যাপ্টারে। তাহলে এটা হয়ে গেল কঠিনের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে কেবল হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের কোনো দৈর্ঘ্য নেই, তরলের কোনো ক্ষেত্রফল নেই। তরলের কেন আয়তন প্রসারণ গুণাঙ্কটা আসছে কোথায়? আয়তন প্রসারণ গুণাঙ্কটা আসছে এই জায়গাতেই। আমরা যদি একটা, কারণ তরলের কোনো নিজস্ব কোনো আয়তন নেই, আমরা তরলকে যদি কন্টেনারের মধ্যে রাখি, তরলটাকে ধরো আমরা এতটা ধরে রাখলাম, ওই তরলটা কিন্তু এই এই এইটুকুনির আয়তনটাকে কিন্তু গ্র্যাব করবে। ওই তরলটা এই যে হাইটটা, ওই ওই ঘন বস্তুটার মধ্যে কিন্তু এই যে লেয়ারটা, এটা কিন্তু এই ঘন বস্তুটা এটা যদি চোঙ, এই চোঙের আয়তনে ধারণ করবে এই জলটা, ঠিক আছে? এবার আমরা ধরো এটাকে পুরো রাখছি না, হাফ রাখছি, তাহলে ঠিক আছে। এটা ধরো চোঙটা করে রাখলাম, তো এটা যদি হাফ করলাম তাহলে এই জলটা এর চোঙটা হাফ আয়তনে পুরো গ্রাফ করে নেবে। এটা এটা এই জিনিসটা যে জল বা যে কোনো তরলের কোনো কখনো না দৈর্ঘ্য না ক্ষেত্র প্রসারণ হয়, তরল শুধু আয়তন প্রসারণ হয়। তাহলে তরলের ক্ষেত্রে আমরা কি প্রসারণ লিখবো? তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? আমি কিন্তু এখন থেকে মার্ক করতে করতে যাচ্ছি, আমি টপিক বলতে বলতে যাচ্ছি, এবং এখান থেকে আমি বোঝাতে যাচ্ছি যে তাপীয় প্রসারণ, এখানে সমস্ত জিনিস কিন্তু তাপীয় প্রসারণের উপর বেস করে। হ্যাঁ, তোমরা লিখে নাও, কঠিনের কটা প্রসারণ হয়? কঠিনের 3টে, দৈর্ঘ্য, ক্ষেত্র,
আর আয়তন, এই তিনটে প্রসারণ হয়। তরলের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ হয়, ঠিক আছে। মোস্ট অফ দ্য পার্ট ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্যাসীয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়, দ্যাট ওয়ান। গ্যাসের ক্ষেত্রে এই দুটো প্রসারণ হয়। গ্যাসের ক্ষেত্রে নাম্বার ওয়ান আয়তন প্রসারণ ঘটে, 2 নাম্বার চাপ প্রসারণ ঘটে, ঠিক আছে। আমি লিখছি না, ক্ষেত্রে চাপ প্রসারণ ঘটে। এইবার এইখানটাতে না খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, এই আয়তন আর চাপে, এটা গ্যাসের ক্ষেত্রে, এই গ্যাসের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এটা কঠিনের ক্ষেত্রে, হ্যাঁ, কঠিন হয়ে গেল, গ্যাসীয় হয়ে গেল, তরল হয়ে গেল। এই তিনটে এই মানে তাপীয় প্রসারণ বলতে এই তিনটে হয়, এখনো আর কিছু নেই, এই তিনটেই মেনলি হয় তাপীয় প্রসারণ হলো। এবার এই সমস্ত বেস করে আমাদের পড়া আজকে। আচ্ছা, সো এগুলো হলো, এগুলো তোমরা লিখে নাও যদি পারো, সম্ভব হয় একটু খাতা পেন নিয়ে বসো, অনেক দেখবে জিনিস পড়ার আছে। দৈর্ঘ্য প্রসারণ বলতে কি বোঝায় বলতে পারবে? দৈর্ঘ্য প্রসারণ বলতে বোঝায়, ধরো কোনো একটা, আগে বলো তাপ কাদের মধ্যে প্রবাহিত হয়? সমস্ত পদার্থ কিন্তু তাপ পরিবাহিত হয় না। ধাতুর ক্ষেত্রে, হীরের ক্ষেত্রে, গ্রাফাইট করে না, গ্রাফাইট করে কিনা আমার একটু সন্দেহ আছে, এইটা অনেকেরই সন্দেহ আছে, কিন্তু মানে সবাই তাপ পরিবহন করতে পারে না, একটু আমরা বলতে পারি, সমস্ত জলবস্তু পারে না। এইবার ধরো এটা ধরো এই যে এই পেনটাকে হবো, এটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডটাকে আমি যদি হিট দিই, মানে যদি তাপ প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে এইটার এই যে লোহাটা এটা বেড়ে ধরো এতটা, ধরো দৈর্ঘ্য ধরো 5 সেমি, তো এই যে এটা ধরো লোহার দৈর্ঘ্য, মানে লোহার কোনো একটা দণ্ড, এটাকে তলা থেকে আমি যদি ধরো হিট দিই, এটা হচ্ছে আগুন, এটা হচ্ছে লোহার দণ্ডটা, এটার দৈর্ঘ্য ধরো 5 সেমি। লোহার মধ্যে কি হচ্ছে, উষ্ণ, এই যে যখন আমি এইখানে হিটটা দিচ্ছি, এর যে মানে একটা প্রান্ত থেকে এর তো উষ্ণ হচ্ছে। এবার আমরা কি জানি, তাপ সবসময় উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে প্রবাহিত হয়, তাপটা শীতলতর অংশে প্রবাহিত হবে, সেই স্থানটা উষ্ণ করবে, এবং ক্রমশ সেই স্থানটা না বৃদ্ধি পাবে, সেই স্থানটা ক্রমশ, ধরো এটা 5 সেমি, তো এটা ধরো এই এই 10 সেমি হয়ে যাবে, এই ধরো আরো 5 সেমি, সাপোজ, মানে 5 সেমি বাড়লে যে 5 সেমি বাড়বে এমন কোনো ব্যাপার না, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, ঠিক তাপটা এই লেভেলে বাড়ে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য প্রসারণ। আমরা এটা একটু ওপর দিয়ে গেলাম, এর পরে যখন পড়বো আমরা এটার আরো ভালোভাবে পড়বো। তারপর ক্ষেত্র প্রসারণ, সাপোজ তুমি একটা আয়তঘনকার একটা পাতকে রাখলে, একটা আয়তঘনকার পাত, এটা একটা, আমি একটু এটাকে 3D টাকার চেষ্টা করছি, এইটা একটা আয়তঘনকার পাত, ধাতব পাত বা বর্গক্ষেত্র করে পাত, কোনো অসুবিধা নেই। আমি তলাটা হিট দিচ্ছি, এই তলাটাতে আমি হিট দিচ্ছি, হিটটা আমি ভালো আঁকতে পারি না, হ্যাঁ, এই তলাটা আমি হিট দিচ্ছি, তাহলে হিট দেওয়ার ফলে কি হবে, এর যে ক্ষেত্রটা, আমরা কি জানি, যে কোনো আয়তঘনকারের মেনলি শেপ হয়, এই যে শেপটা আয়তঘনকার ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বিভিন্ন বস্তুর ক্ষেত্রফল হয়, আমি অত ক্ষেত্রফলে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পল ভাবে বোঝানোর জন্য সিম্পল জিনিস আঁকছি, একেবারে। যখন একে আমি হিট দেবো না, এটা মানে ক্ষেত্রফলটা বেড়ে যাবে। কেন? সবসময় ধাতব জিনিসকে তাপ দিয়ে পিটিয়ে পিটিয়ে ছোট করা যায়, যেমন তেমনি সেটা তাপ পেলে বড় হয়ে যায়, তাপ পেলে সেটা ছোটও হয়ে যায়। সো এখান থেকে সেই ঘটনাই ঘটছে। এবার হচ্ছে আয়তন প্রসারণ কিভাবে হচ্ছে না, আয়তন প্রসারণ সাধারণত যেহেতু তরলের ক্ষেত্রে দেখা যায়, তরলের ক্ষেত্রেই ব্যাখ্যা করছি।
তো আমি এঁকে নিচ্ছি ছবিটা। তরলের একটা চিজ ধরো, এটা একটা বিকার আছে, এটা বিকার নয়, এটাকে তুমি ভেবে নাও গোলতল ফ্লাক্স হবে না, গোলতল ফ্লাক্স। গোলতল ফ্লাক্স এরকম দেখতে, যারা সায়েন্স নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে তারা জানে গোলতল ফ্লাক্স এরকম দেখতে হয়। গোলতল ফ্লাক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। আমি এটা তরলকে রেখে জাস্ট দেখাচ্ছি, দেখবে এখানে এর আয়তন প্রসারণটা কিরকম হচ্ছে। এইটা হচ্ছে হিট। সাপোজ একটা জলের লেয়ার, এই ধরো এ লেয়ার মানে এ বিন্দু পর্যন্ত আছে, যখন আমি এটাকে আমি হিট দেবো না, এর ধরো এই ধরো এটা তো একটা বাইরের ক্ষেত্রফল আছে, আছে আছে কি নেই, তাহলে সেই পাত্রের প্রসারণ ঘটবে আগে। তরলের প্রসারণ ঘটার আগে সবসময় আগে পাত্রের প্রসারণ ঘটে, এটা তোমাকে জানতে হবে, এটা একদম বেসিক ঘটনা। কারণ তুমি তো কোনো তরলকে ধরো একটা মানে মহাশূন্যে রেখে তার হিট দিতে পারবে না, যেটা সম্ভব না আমাদের পৃথিবীতে, সেটা ভ্যাকিউম অবস্থায় সম্ভব, এটা মহাকাশের বাইরে প্রযোজ্য। ঠিক আছে, আর তুমি জলকণাকে দেবে একসঙ্গে মহাকাশে রাখবে, এখানে ধরো একটা জায়গায় তুমি মহাকাশের জলকণাটাকে রাখলে নিমিষে জলকণাটা এক জায়গায় অন্য জায়গায় চলে যাবে, সেটা স্থির নয় সেখানে। বিকজ কেন, সেখানে গ্র্যাভিটি নেই বলে সেটা সম্পূর্ণ স্থির নয়। এবার এটা একটা গোলতল ফ্লাক্স, কারণ আমরা পৃথিবীতে ধরো তরলকে রাখবো, কিছু একটা বস্তুর উপর আমরা রাখবো, সেটা টেবিলের ওপরে রাখি, বইয়ের ওপরে রাখি, যে কোনো। ঠিক আছে, সাপোজ এই বইটার ওপরে আমি একটু জল ঢেলে দিলাম, এটা তো একটা ক্ষেত্রফল আছে, এটা তো একটা প্রসারণ হবে, এটা যদি হিট দিয়ে দেবো একটা প্রসারণ হবে নাকি, বইয়ের ক্ষেত্রে হবে সেটা আলাদা ব্যাপার। রাখলাম, যে আমি এটাকে হিট দেবো না, জলটা একটু নেমে যাবে। কেন নেমে যাবে? লজিক, নেমে যাবে এই কারণেই, কারণ এই পাত্রটা এইখান থেকে এই এই লেয়ার থেকে পাত্রটা এই লেভেলে প্রসারণ হবে, জলটা নেমে যাবে। ওই পাত্রের যে প্রসারণটা ঘটলো ওইটাই হয়ে গেল তরলটার আয়তনটা প্রসারণ হলো। ঠিক আছে, এবার সাধারণত তরলের দু প্রকার প্রসারণ ঘটে, আয়তন, একটা প্রকৃত প্রসারণ, একটা আপাত প্রসারণ। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সত্যি একটা সাধারণ একটা মানে বস্তুগুলো সম্পর্কে আমাদের একটা সাধারণ পরিচয় হয়ে গেল। এইবার আসবো আমরা মেন টপিকে, আমরা ঢুকবো এবার একদম। আর আরো বইয়ে তোমাদের দেখবে বিভিন্ন গরুর গাড়ির চাকাকে রিভেট করে যুক্ত করা হয়, কেন রেল লাইনের পাতকে মানে রেল লাইনের পাতে সুদাহিত মানে তাপ পরিস্থিতি মানে বড় হয়ে যায়, কেন রেল পাত থাকবে এই ধরনের, যেটা দৈর্ঘ্য প্রসারণ ঘটছে রেল পাতের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রেও চাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ ঘটছে দেখবে। ঠিক আছে, এরকম তোমরা বোতলের ছিপি কর্ক দিয়ে অনেক কিছু তোমরা উদাহরণ পাবে। সো আমি তোমাদের দেখাচ্ছি, এইভাবে তোমরা পাবে, অনেক উদাহরণ পাবে। আমি তোমাদেরকে সাধারণত একটা আর কি মানে উদাহরণ তোমাদেরকে আমি দিয়ে আমি তোমাদেরকে শেখাতে চাইলাম জিনিসটা কিরকম হতে পারে, মানে জিনিসটা যে কিরকম হতে পারে আমি তোমাদের উদাহরণ দিলাম। এবার আমরা ঢুকছি মেন টপিক। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি আমি। এবার আমরা একটু বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যাতে আসবো, যে সবকটা ব্যাখ্যা তো আমরা একটু বৈজ্ঞানিক ভাবে আমরা দেখবো। আমি দেখাচ্ছি তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, আমি টপিক ওয়াইজ দেখি কি কি, এবার বইয়ে টপিক ওয়াইজ কি কি দেওয়া আছে, টপিকগুলো আমি কি প্রথমে কোন টপিক দেওয়া আছে দেখি। ইয়েস, দেয়ার ইজ ইনফরমেশন। স্টিলের তোমরা যে স্কেলগুলো হবে না, স্টিলের স্কেলগুলো ওতে কখনো সঠিক পরিমাপ হয় না, ওইখানেও একটা দৈর্ঘ্য প্রসারণ মনে হয়। তুমি যদি পারো শীতকালে ওই স্টিলের স্কেলটা ওই 0 সেমি থেকে 30 সেমির একটা মান সুতো দিয়ে মেপে দেখবে, ওইটা তুমি গ্রীষ্মকালে দেখবে, দেখবে স্কেলটা দেখবে বেড়ে গেছে, শীতকালের থেকে দেখবে স্কেলটা বেড়ে গেছে। এই কারণেই যখন ধাতব স্কেল করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ধাতব স্কেল ব্যবহার করা হয়, স্টিলের স্কেল ছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে সঠিক ধাতব স্কেল ব্যবহার করা যায়, সেটা সেই স্কেলগুলো গঠিত হয় স্টিল বা লোহা দিয়ে নয়, সেইটা হয় লোহার ধাতু সংকর ইনভার দিয়ে। ঠিক আছে, সেটা গঠিত হয় কি দিয়ে, ইনভার দিয়ে, যাতে সঠিক পরিমাপ পাওয়া যায়, সেটাকে মানে একদমই সেটা আর কি নিখুঁত, মানে খুবই অল্প প্রসারণ, বেশি প্রসারণ ঘটে না। আচ্ছা, এবার হচ্ছে কি, আচ্ছা
এবার হচ্ছে দ্বিধাতব পাত আসবো। দ্বিধাতব পাত তোমাদেরকে আমি বললাম যে বিভিন্ন রকমের পাত্রের প্রসারণ দেখালাম। এবার বিভিন্ন প্রকার পাত্রের না বিভিন্ন প্রকার প্রসারণ ঘটে। এবার দ্বিধাতব পাত এই টার্মটাতে আসছি। দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাত হলো এমন এক ধরনের পাত যেখানে দুটো ভিন্ন প্রসারণধর্মী ধাতুকে এখানে হিট দিয়ে যুক্ত করে দেওয়া হয়, মানে রিভার্ট করে দেওয়া হয়। রিভার্ট মানে চেপে যুক্ত করে দেওয়া হয়। এদের কথার মধ্যে দ্বি ধাতব, দুটি ধাতুর পাত, এর সরল অর্থ করে দাঁড়াবে দুটি ধাতুর পাত, দ্বিধাতব পাত। এইটাকে দ্বিধাতব পাত, ঠিক আছে? এটা হচ্ছে মেনলি দ্বিধাতব পাত। আচ্ছা, এবার হচ্ছে দ্বিধাতব পাত বলতে আমরা কি বুঝি জানো? সমান দৈর্ঘ্য বিশিষ্ট, সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে? সমান দৈর্ঘ্য প্রস্থ এবং সমান দৈর্ঘ্য প্রস্থ বেধযুক্ত পদার্থকে যদি মানে সাধারণ তাপমাত্রায় রিভেট করে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় দ্বিধাতব পাত, ঠিক আছে? আচ্ছা, দুটি ধাতুর পাত হলো দ্বিধাতব পাত। এবার দ্বিধাতব পাতের বেশ কিছু ধরনের ব্যবহার আছে। দ্বিধাতব পাতের ব্যবহার তোমাকে কিরকম বোঝায় বলো তো? শক্ত দাম না, খুব সহজ উদাহরণ দিতে হবে। দেখবে অনেক সময় তোমার সিনেমাতে দেখেছো, অনেক মলে গিয়ে কখনো দেখেছো, আর অনেক হয়তো এই ঘটনা হয়তো রিয়েল লাইফে হয়তো যুক্ত হতে পারে। একটা বড় শপিং মলে ধরো আগুন লেগে গেছে, এবার অত বড় শপিং মলটাকে বাঁচানোর জন্য সেখানকার কর্তৃপক্ষ কিছু তারা সুরক্ষার ব্যবস্থা রাখবেই। সেইখানে একটা ধরনের যন্ত্র আছে যেটাকে বলা হয় আগুন ধরে গেলে একজন অ্যালার্ম বাজে, ঠিক আছে? সেই যন্ত্রটাকে বলা হয় অগ্নি সংকেত যন্ত্র। অগ্নি সংকেত যন্ত্র। এই অগ্নি সংকেত যন্ত্রতে কি হয়, দুটো এখানে 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 ওই দ্বিধাতব পাতের ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানেও দুটো ধাতু এমন অবস্থান করে, এখানে একটা বেল থাকে। এই দ্বিধাতব পাতটি এখানে একটি বর্তনীর মাধ্যমে যুক্ত থাকে। এখানে একটি সার্কিটের বা বর্তনীর মাধ্যমে এই দ্বিধাতব পাতটি যুক্ত থাকে। এইবার এই দ্বিধাতব পাতে কি হয়, যখন এসে আগুনটা বা তাপটা লাগে, এদের মধ্যে ভিন্ন প্রসারণ ধর্মী বলা হয়েছে কেন? এই এই দ্বিধাতব পাতের মধ্যে একটা খুব উচ্চ প্রসারণ ধর্মী ধাতুকে রাখা হয়, একটা কম প্রসারণ ধর্মী ধাতুকে রাখা যায়। এই যখনই এবার এই দ্বিধাতব পাতে হিটটা পড়বে না, যেটা বেশি প্রসারণযুক্ত ধাতু সেটা বাইরের দিকে বেরিয়ে যাবে। বাইরের দিকে বেরিয়ে গিয়ে প্রথমে তো লাইনটা বর্তনী ছাড়া থাকে, তাই কোনোখানে সুইচ মানে কিছু বাজে না, মানে শব্দ হয় না। বর্তনী ছাড়া, বর্তনী বিচ্ছিন্ন থাকে। যখনই ওই ধাতুটা বেঁকে যায় না, ওই বর্তনীটা যুক্ত বর্তনী হয়ে যায়, মুক্ত বর্তনীতে যখন থাকে তখন বদ্ধ বর্তনীতে পরিণত হয়। যেই বদ্ধ বর্তনীতে পরিণত হয় তখনই অ্যালার্মের সঙ্গে ওটা কানেকশন হয়ে যায়, তখনই অ্যালার্মটা বাজে। আচ্ছা, এটা গেল দ্বিধাতব পাতের একটা ব্যবহার। 2 নম্বর ব্যবহার এমসিবি। সবাই শুনেছো, এখন হয়তো সবাইকার বাড়িতেই আছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। একটা ফিউজের মতো দেখতে হয়, এরকম ফিউজ ওঠা নামানোর মতো দেখতে হয় এমসিবি। ওই এমসিবি কাজ কি, মানে যেটা আমাদের বাড়ির ফিউজের কাজ সেটাই কাজ হচ্ছে এমসিবির, ঠিক আছে? এমসিবি লাইনে যখন ধরো বর্তনীটা ধরো, এটা ধরো একটা ধরো বর্তনী, একটা ধরো বর্তনী, এখানে ধরো একটা ধরো লাইট, এখানে ধরো একটা ফ্যান আছে। এটা একটা বাড়িতে একটা ধরো একটাই ফ্যান আছে, তার কিছু নেই, লাইটের কিছু নেই, ধরে নাও একটা ফ্যান আছে। এবারে এটা ধরো এখানে ধরো এমসিবিটা আছে, এটা সাপোজ এটা এমসিবিটা। এমসিবির কাজটা কি হয় না, এমসিবির কাজটা হয় যখন মানে একটা লাইন দিয়ে খুব অতিরিক্ত পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? তখন কি সম্ভাবনা থাকে, সমস্ত জিনিসের শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
সেই তখনই যখন এখানে প্রচুর পরিমাণে তাপ প্রবাহিত হয়, তখন মানে তড়িৎ পরিবাহিত হয়, তখন খুব পরিমাণে একটা তাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা তোমরা পড়বে যখন তোমাদেরকে ইলেকট্রিসিটি পড়ানো হবে, যেখানে জুল সংক্রান্ত তাপীয় সূত্র, তখন যেখানে পড়াবো সেখানে তোমরা দেখতে পাবে যে প্রবাহ মাত্রার সাথে বর্গের সমানুপাতিক হচ্ছে তাপ। তোমরা নিশ্চয়ই বোঝো, যেহেতু ক্লাস 10 পড়ছো। আই কি জানো? আই হচ্ছে প্রবাহ মাত্রা, এইচ হচ্ছে তাপ। এটা কি? এটা তোমরা জানবে, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে ভেদ চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা সরল ভেদে, মানে হিট কখন বাড়বে? যখন প্রবাহ মাত্রা বেশি হবে তখন যখন হিট বাড়বে। এবার যা তাই ভাবে বাড়বে না, বর্গের সাথে বাড়বে, খুব ভালোভাবে বর্গের সাথে বেড়ে যাবে, কিন্তু দারুণ পরিমাণে হিট, তখন হিট তৈরি হবে। হিটটা যেই আসবে ওই ওই দ্বিধাতব পাতে লাগবে এবং দ্বিধাতব পাতটি সঙ্গে সঙ্গে মুক্ত বর্তনী একদম একদম পুরো বর্তনীটাকে কেটে দেবে। এটা হচ্ছে দ্বিধাতব পাতের কাজ। যখন দ্বিধাতব পাত হয়ে থাকে, তারপর দ্বিধাতব পাতটি এখান থেকে এইরকম ভাবে ঠিক থাকে, দ্বিধাতব পাত্রে এরকম ভাবে থাকে, প্রথম লাইনটা যুক্ত থাকছে, বলছে যে দ্বিধাতব পাত্রে মানে হিট পড়ছে সেটা এইরকম হয়ে যাবে। ঠিক প্রথমে এরকম ছিল, তারপর এইরকম হয়ে যাবে। এটা হচ্ছে এমসিবির কাজ। আর ফিউজে কি হয়, যেই তারটা যাবে, তারটা ফরাস করে মাঝখান থেকে কেটে যায়, দুই হবে ফরাস করে তারটা কেটে যায়। কেন হয় ওটা? কি ধর্মের জন্য হয়? ওটা হয় তাপ, মানে ওই পদার্থের উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্কের জন্য। ঠিক আছে, মানে নিম্ন গলনাঙ্ক কেন? অল্প তাপ দিলেই তো হয়ে যায়, পুড়ে যায়, তাই না? ঠিক আছে, এতটা হলো। এবারে আমরা আসি তাপীয় প্রসারণ কি। তাহলে আমাদের ব্যবহার হয়ে গেল, দ্বিতীয় পদের দুটি ব্যবহার আমাদের হয়ে গেল কিন্তু। নাম্বার 1 কেস এমসিবি, নাম্বার 2 কেস অগ্নি সংকেত যন্ত্র আমাদের হয়ে গেল। এবার আমাদের কি বলতে হবে? এবার আমরা বলতে পারি যে কোনো, যেহেতু আমি বলেছিলাম প্রথমে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়। সো এবার আমরা দেখবো মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে, এবং তার সাথে তার রাশিমালা, একক, সমস্ত কিছু জানবো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় কোনো একটি তাপ পরিবাহী বস্তুর একক দৈর্ঘ্যে, মানে নির্দিষ্ট দৈর্ঘ্যে ইয়েতে পরিবাহীতে একক উষ্ণতা, মানে উষ্ণতা বৃদ্ধির জন্য, যেহেতু এটা সায়েন্সের ভাষা, একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয়। ঠিক আছে, আমি সোজাভাবে বলছি, নোট ডাউন করো। কোনো তাপ পরিবাহীর কোনো একক দৈর্ঘ্যের তাপ পরিবাহীর, ভালো করে বলি শুনে নাও, কোনো পরিবাহী একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয় তাকেই বলা হয় সেই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো মানে বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভরশীল হবে, পরে খাচ্ছি। হ্যাঁ, বেশ কয়েকটা জিনিসের উপর আর কি নির্ভরশীল হবে, যেমন এবার ধরো সেখানকার হবে। এবার জিনিসগুলো হলো তাপ পরিবাহিত যখন হচ্ছে, এবার ধরো তাপ যে প্রসারণ হলো, আমরা ধরো আমাদেরকে তো বুঝতে হবে কিভাবে তাপটা প্রসারিত হচ্ছে। সেই তাপ আমরা বোঝার সুবিধার্থে আমরা আমাদের বিজ্ঞানীর সূত্র বানিয়েছেন। সেই সূত্রটি হচ্ছে, তাপীয় প্রসারণ যখন হচ্ছে না, জিনিসটা দেখে নাও খুব ভালো করে, পরীক্ষায় আসে অনেক সময়। তা আমরা দৈর্ঘ্য প্রসারণকে নির্দেশ করি, আলফা দিয়ে। আমরা আজকের ক্লাসটা দৈর্ঘ্য প্রসারণ আমরা যে কঠিন দিয়ে শেষ করব, নেক্সট ক্লাসটা আমরা কঠিন মানে তরল গ্যাস দিয়ে আমরা শেষ করে দেবো। তার পরের ক্লাসে আমরা তাপ পরিবহনটা করবো। আজকে আমরা তাপীয় প্রসারণগুলো শেষ করছি। এই টপিকটা, এই চ্যাপ্টার দুটো টপিকে বিভক্ত, তাপ পরিবহন আর একটা হচ্ছে তাপীয় প্রসারণ। ঠিক আছে, সো আমরা দৈর্ঘ্য প্রসারণকে আমরা আলফা দিয়ে ডিনোট করছি। এই যে এটা দৈর্ঘ্য প্রসারণ, একে আমি কি বললাম। এবার আমাকে ধরো যেটা একটা ধরো প্রথমে একটা দৈর্ঘ্য ছিল, সেটাকে আমাকে L1 ধরো প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিতে হবে। প্রাথমিক দৈর্ঘ্য, এটা হবে প্রাথমিক দৈর্ঘ্য।
ঠিক আছে। আচ্ছা এটাকে আমি প্রাথমিক দৈর্ঘ্য বলছি। এরপর যখন ধরো একটা দৈর্ঘ্যটা এক থেকে একটা প্রসারিত হচ্ছে, সেটা কত চলছে নির্ণয় করতে হবে। তো সেটা হচ্ছে L2 অন্তিম দৈর্ঘ্য, সেটা কত হলো অন্তিম দৈর্ঘ্য। ওর আমি এখান থেকে কি করে বুঝবো যে কোনটা? নিশ্চয়ই L2 টা বড় হবে L1 এর থেকে। না কেন বড় হচ্ছে না, L1 থেকে বেড়ে হচ্ছে L2, তাহলে L2 এর মাত্রা নিশ্চয়ই বড়। এবার আমরা তাহলে কি করে জানবো? তাহলে আমরা এখানে তাপীয় প্রসারণ মানে দৈর্ঘ্য প্রসারণ হিসেবে দৈর্ঘ্য প্রসারণকে লিখবো এইরকম ভাবে, দৈর্ঘ্য প্রসারণ আমি যে সমস্ত জিনিসগুলো লিখছি এইভাবেই পরীক্ষাতে কিন্তু লিখবে। আমি ডট দিচ্ছি বলে তোমার পরীক্ষাতে ডট দেবে না, আমি সুবিধার্থে ডট দিচ্ছি। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণকে আমরা লিখবো ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল দিয়ে আমরা প্রকাশ করব দৈর্ঘ্য প্রসারণকে। ডেল্টা এল ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। আমরা জানি বড় থেকে ছোটদেরকে বিয়োগ করতে হয়, তাই আমরা বড় থেকে ছোটকে বিয়োগ করেছি। এবার ধরো সেই বস্তুটার মধ্যে তখন একটা তাপমাত্রা একটা সঞ্চিত ছিল, তারপরও একটা হিট দেওয়ার পরে তবে সেটা বেড়েছে, না তো সেটা বাড়েনি। তাহলে দেখো তুমি তোমার গায়ে দেবে, তোমার গাটা দেবে গরম হয়, সময় ঠান্ডা, তোমার সাথে তোমার দেহের মধ্যে তাপ আছে কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ থাকে। তাহলে এবার আমরা আমাদেরকে বুঝতে হবে উষ্ণতার কি লেভেলে মানে উষ্ণতা কি লেভেলে প্রসারিত হয়েছে, উষ্ণতার পার্থক্য। একে আমরা লিখবো ডেল্টা টি দিয়ে। ঠিক আছে, ডেল্টা টি দিয়ে লিখবো। তাহলে ধরো প্রথমে ধরো উষ্ণতা ধরো T1 ছিল, তারপরে উষ্ণতা কত হয়েছে বেড়ে T2 হয়েছে। ঠিক আছে, প্রথম উষ্ণতা ছিল L1, তারপরে হয়েছে L2, তাহলে বেশি কার বেশি কি L2, অবশ্যই L2। তাহলে তোমরা একটু ভালোভাবে গুছিয়ে লিখবে, এরকম ভাবে লিখবে, আমি লিখছি না। T1 তাপমাত্রাতে দৈর্ঘ্য হয় L1, T2 তাপমাত্রা প্রয়োগে, T2 তাপমাত্রা প্রয়োগে তাপমাত্রা হয় কত, সরি মানে দৈর্ঘ্য কতটা প্রসারিত হয়, L2 দৈর্ঘ্য প্রসারিত হয়। তোমরা সেটা লিখে দিলে। আচ্ছা, এটা লিখে দিলে তোমরা পরীক্ষককে তোমরা একটু ভালো করে ইন্ট্রোডিউস করে জিনিসটা সম্পর্কে। তোমরা মাধ্যমিকে জিনিস যে কোনো জিনিসকে যত ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারবে, তোমাদের সেই সমস্ত জিনিসকে তত ভালোভাবে তোমাদের টিচাররা গুরুত্ব দিয়ে তোমাদের খাতাগুলোকে দেখবে, তত ভালো তোমরা ভালো রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এখানে আমি ডেল্টা টি ইজ ইকুয়াল লিখতে পারি T2 মাইনাস T1, T2 মাইনাস T1 লিখতে পারি। আচ্ছা হলো। এবার দৈর্ঘ্য প্রসারণের সূত্র আছে, আলফা ইজ ইকুয়াল টু মানে দৈর্ঘ্য পাত ইয়ের প্রসারণ আমাদের মানে তাপমাত্রা এই যে ডেল্টা টি, তলায় হবে L1 ইন্টু ডেল্টা এল, ডেল্টা এল হবে। এবার তোমরা বলেছে এই সূত্রটা এলো কোথা থেকে, কোথা থেকে? এই সূত্রটা আছে এই জায়গা থেকে, এবার দেখাই জায়গাটা কোন জায়গাটা। আচ্ছা এই জায়গাটা তো মুছলে হবে না। আচ্ছা তো আমি লিখছি দেখে নাও। এই যে L2 মাইনাস L1 মাত্রা হচ্ছে এই ডেল্টা এল, ডেল্টা এল যৌগিক ভেদ এর চিহ্ন, যৌগিক ভেদের চিহ্ন না সরল ভেদের চিহ্ন। এটা এই ডেল্টা এল L1 এর সাথে সরল ভেদে থাকে খুব ভালোভাবে। ডেল্টা এল T2 মাইনাস T1 এর সাথে কি থাকে, সরল ভেদে থাকে। একটু বলে বুঝতে পেরে যাবে এই সমীকরণটা কোথা থেকে আসছে। এবার তোমরা যৌগিক এবার এইটাকে আমরা যৌগিক ভেদ সূত্র অনুসারে ফেললে লিখতে পারি। এবার আমি এটাকে L2 মাইনাস L1 বলি, L2 মাইনাস L1 এট ফার্স্ট এই স্টেপ নাম্বার 1 স্টেপ, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার লিখবে যৌগিক ভেদ অনুসারে L2 মাইনাস L1 ভ্যারিয়াস L1 ইনটু T2 মাইনাস T1, এই সমীকরণটাকে লিখবে, এই সমীকরণটাকে। এবার জানো সমানুপাতিক চিহ্ন বা ভেদ চিহ্ন একটা ধ্রুবক আনতে হয়, সো আমি এখানে একটা ধ্রুবক আনি L2 মাইনাস L1,
কে, সাপোজ আমি কে ধরে নিচ্ছি, কে হলো একটি ধ্রুবক, না সরি এখানে আমার কে ধরলে হবে না, যেহেতু এটা আমার তাপ প্রসারণ থাকে, এখানে আমি আলফা ধরলাম, এখানে হচ্ছে আলফাকে আমি ধ্রুবক করে নিলাম, ঠিক আছে। আবার ধ্রুবক কি হবে এখানে, তাপটা যে প্রসারিত হচ্ছে সেটা হলো, আচ্ছা হলো আলফা ইন্টু L1 T2 মাইনাস T1 হলো আলফা, এটা আলফা ইন্টু আছে, হ্যাঁ আলফা ইন্টু এটা, আলফা ইন্টু এটা, খুব ভালোভাবে আলফা ইন্টু এটা। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল? খুব ভালোভাবে এটা আমি করলাম। এবার আমাকে কি করতে হবে তোমরা ভাবো তো, এবার আমি কি করলে আমাকে আগে সমীকরণটা আবার মিলবে বলো, আমাকে এখানে সমীকরণটাতে করতে হবে এরকম L2 মাইনাস L1 তলা, আমি সবসময় দেখবে ধ্রুবক ওদিকে রাখতে হয়, তলায় L1 মাইনাস T2 মাইনাস T1, এখানে কোনো চিহ্ন নাই, ওদিকে হয়ে গেল আলফা, এই স্টেপটা ওদিকে হলো আলফা রয়ে গেল, ঠিক আছে খুব ভালো হবে। ওদিকে কিন্তু আলফাটা কিন্তু রয়ে গেল, তাহলে এবার আমি কি করবো বলো, কি করবো এটার পর আমি, এবার আমি এটাকে আবার ওইদিকে পাঠিয়ে দেবো। আচ্ছা 1 মিনিট, এই স্টেপটা না করলেও হবে, এই স্টেপটা তোমরা প্রথমে এই স্টেপটাকে তোমরা তোমাদের না করলেও চলে যাবে, আমি বলছি এই স্টেপটাকে তোমাদের না করলেও চলে যাবে, এই স্টেপটাকে তোমরা করো না, এই স্টেপটাকে তোমাদের করার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট বোঝার করলাম, এটা স্টেপটা তোমাদের দুবার করে খাটনি করতে হবে, দরকার নেই, তোমরা এই স্টেপটাকে এখানে আমি রেখে দিলে, ঠিক আছে। এবার আমি যেহেতু আমার L2টা জানার কর্তব্য, আমি L2টাকে বাঁ দিকে রেখে এর মাইনাস L1টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, প্লাস L1 করে দিলাম, প্লাস আলফা দিয়ে L1 দিয়ে T2 মাইনাস T1, দেখো একটা সমীকরণ হলো। এবার আমি দেখো এইখান থেকে দেখো দুটো T1 আছে না, আমি আগে T1 কমন নিয়ে নেবো, তাহলে L2 ইজ ইকুয়াল টু ভালো করে L2 ইজ ইকুয়াল টু L1 কমন 1 প্লাস আলফা T2 মাইনাস T1। ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে এইভাবে সমীকরণটা আসছে। এবার আমি এই সমীকরণটাকে তোমাদের দেখাচ্ছি এই সমীকরণ হিসেবে, ভালোভাবে সমীকরণটা দেখো কিভাবে সমীকরণটা আসছে, ভালো করে দেখে নেবে, বুঝতে পারলে? দেখো সেম সমীকরণ আসছে, এইটাই হচ্ছে আলফা, এটা হয়তো এটা দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারবে, ওটা হচ্ছে তোমার প্রসারণটা, ঠিক আছে। খুব ভালোভাবে এই সূত্রটাকে টুকে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, একদম মানে পরীক্ষা দিলে ধোঁয়া তুলে খাইতে পারো এমন একটা ব্যাপার আসবে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, এটা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সূত্রটা তুলে নাও। এবার আসবো এই আমরা জাস্ট এবারে এই ফর্মুলাটা রেখে আমরা বাকিটাকে মুছে দেবো, কারণ আমাদেরকে এবার এককে আসতে হবে। এবার তোমরাই দেখো একটা জিনিস, হ্যাঁ তোমরাই দেখো এবার একটা জিনিস, খুব ভালোভাবে জিনিসটা দেখবে, হ্যাঁ খুব ভালোভাবে জিনিসটা দেখবে, আমি জিনিসটা দেখাচ্ছি এবার। আচ্ছা সরি আমার লিখতে একটু ভুল হয়ে গেছিল, সমীকরণটা এই সমীকরণ লিখতে আমার একটু ভুল হয়ে গেছিল, এইটা হবে ডেল্টা টি, লিখেও ভুল লিখেছি, মানে এটা বোঝার চেষ্টা করলে ভুলবে, এইটা হবে ডেল্টা এল, আমি একটু ভুলভাল চিহ্নটা লিখে ফেলেছি, এটা হবে ডেল্টা এল, এটা হবে ডেল্টা টি, আমার সরি একটু প্রথম ভিডিওটা ভুল হয়ে গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এটা হবে ডেল্টা এল, এটা হবে ডেল্টা টি, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার টু অল? ওই সমীকরণটা ঠিক ছিল, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই, ওই সমীকরণটা সম্পূর্ণ ঠিক ছিল, ওটা আমার একটু লেখা ক্ষেত্রে ভুল হয়ে গেছে, আমি জিনিসটা বলে দিয়েছি ঠিকই, ঠিক আছে। এই সমীকরণটা আমি রেখে দিলাম, এবার আমি বাকিটা মুছে দিচ্ছি, ওপর নিচে আমি যাচ্ছিলাম, আমি মুছে দিচ্ছি, এই যে T2 T2 আমি সমস্ত কিছুটা মুছে দিলাম। আচ্ছা এবার তুমি দেখো, তুমি যখন এখন প্রসারণ করছো, তাহলে তুমি যদি এই সমীকরণ ওয়াইজ বসাও, তাহলে তুমি উপরে কি রাখছো, দৈর্ঘ্য এককই রাখছো, দৈর্ঘ্য প্রসারণ
মানে দৈর্ঘ্যের একক হিসাবে তোমার চাচ্ছ তো, তোমার দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য একক কি কনস্ট্যান্ট থাকবে, দৈর্ঘ্য একক কি থাকবে। তোরা তো দেখো কি ছিল L1 ছিল, তাহলে সেখানে হচ্ছে দৈর্ঘ্যের একক। এটা এসআই, এটা এসআই বের করছি খুব ভালোভাবে। এটা কিসে বের করছি, এটা কিন্তু আমি এসআই বের করছি, কোনো তো অসুবিধা না হয়, ভালোভাবে দেখিয়ে দেখিয়ে বের করছি, এসআই বের করছি কিন্তু আমি। ওকে, এসআই পদ্ধতিতে তাপের একক কি কেলভিন, তাহলে এখানে এখানে তাপ প্রসারণ হচ্ছে, এখানে তাপের একক। ঠিক আছে, এবার আমরা এখানে এসআই পদ্ধতিতে ভ্যালুগুলো দিচ্ছি। দৈর্ঘ্যকে দেখেন, দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যাচ্ছে সিম্পল ভাবে, তাহলে কি পড়ে যায় 1 বাই তাপের একক। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কি কেলভিন, কেলভিন কি আছে কেলভিন। এইবার খুব ভালোভাবে, এটা তোমরা ক্লাস 9 এ শিখে এসেছো, ইনভার্স। ইনভার্স যখনই আমরা এরকম কোন রাশিকে মানে ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেখতে পাবো, এর উপরে আবার প্লাস পাওয়ার আছে, তো শুধু ভাগ থেকে গুণে চলে যাচ্ছে, কে টু দি পাওয়ার -1 বা কে ইনভার্স 1 এখানে যে মাইনাস চিহ্নটা, এটাকে বলা হয় ইনভার্স। ইনভার্স যখন তুমি এগুলো বলবে সবসময় বলবে 1 ইনভার্স 2 ইনভার্স এরকম ভাবে বলবে। উপরে স্কোয়ার থাকলে তুমি যখন কে স্কোয়ার এন্ড এটা এই যে কে স্কোয়ার এন্ড কে টু দি পাওয়ার -2 যেটা সবাই বলে, বা কে কে 2 ইনভার্স নট ইকুয়াল, খুব ভালোভাবে মাথায় রেখে চলতে হবে এই জিনিসটাকে, এটা কিন্তু সমান নয়। ঠিক আছে, তাহলে যে এখানে হলো 1 বাই কে তলায় থাকলো, সেই এককটা কি হয়ে গেল, আমরা তলায় ছিল আমরা ভাগ থেকে গুণে নিয়ে গেলাম। ক্লিয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। সেম ক্যাটাগরি, সেম জিনিস মুছে দিচ্ছি আমি, জাস্ট আমি এককগুলো রাখছি। আমি এবার এসআইটাকে না করে আমি সিজিএস এ যাচ্ছি। সিজিএস কি, সিজিএস সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে, ভালো করে সিজিএস পদ্ধতিতে কি হবে তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড। রাখলাম, সেই সেন্টিগ্রেডটাকে আমরা এই নিয়ম অনুযায়ী উপরে নিয়ে যাচ্ছি। আমি এখানে কাটাকুটি করেছি বলে আমি সেকেন্ড লাইনে দেখালাম না। ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সিজিএস ও হয়ে গেল। আচ্ছা, এবার আমি আসছি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতি অনুসারে এটাকে যদি আমি আবার এরকম সরি এসআই হয়ে গেল, সিজিএস এর হচ্ছে এফপিএস, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড। এটা তোমরা ক্লাস 9 এ পড়েছো, পড়ার কথা। দৈর্ঘ্য যোগ কেটে গেল 1 বাই ফুট পার সেকেন্ডে কি আসবে, ডিগ্রি ফারেনহাইট, নট ফারেনহাইট, কি আসবে ফারেনহাইট আর ডিগ্রি ফারেনহাইট। ভালো করে কি আসবে, ডিগ্রি ফারেনহাইট আসবে। সব সময় তাপকে ডিগ্রি দিয়ে চিহ্ন করা হয়, তো ডিগ্রি ফারেনহাইট এখানে আসছে। ওকে ওকে ওকে, ডিগ্রি ফারেনহাইট আসছে, ডিগ্রি ফারেনহাইটটা উপরে গিয়ে কি হলো, ডিভাইড বাই -1, তো ডিগ্রি ফারেনহাইট 1 ইনভার্স হয়ে গেল, হলো কি হলো 1 ইনভার্স হলো, ইনভার্স 1 হতেই পারে, ওখানে কোনো ব্যাপার নেই। খুব ভালো করে তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণের মানে দৈর্ঘ্যের 3টে পদ্ধতির একক আমরা করে ফেললাম, খুব ভালোভাবে হলো। আচ্ছা, সো আজকের ক্লাস ছিল দৈর্ঘ্য প্রসারণ পর্যন্তই। ক্ষেত্র প্রসারণ নিয়ে একদিন আসবো আমি আয়তন প্রসারণ নিয়ে। এইভাবে আমি যত সম্ভব তাপটাকে আমি 5-6 দিনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো গুড বাই, টাটা।